অত্যাবশ্যকীয় কৃষি ও শিল্পপণ্য উৎপাদন কারখানায় ব্যবহৃত যন্ত্র ও যন্ত্রাংশের সকল পর্যায়ে আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডকে এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার রাজধানীর নবাবপুর আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি। দোকানপাট ও মার্কেট বন্ধ করে প্রায় 40টি সংগঠনের কয়েক লাখ দোকানি বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, বর্তমানে মন্দার সময় পূর্বের 5% ভ্যাট ক্রেতার কাছে আদায় করা যাচ্ছে না। নতুন করে আরোপিত 2.5% মিলিয়ে মোট 7.5% ভ্যাট আদায় এবং পরিশোধ কোনো অবস্থাতেই সম্ভব নয়। ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা ছাড়া বছরের মাঝামাঝি সময়ে নতুন করে কর আরোপ অযৌক্তিক এবং জুলুম বলেন তারা। বলেন, সরকারকে নিয়ম মেনেই ভ্যাট দিতে চান, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানকে রুগ্ন এবং বন্ধ করে অযৌক্তিক কর পরিশোধ করা সম্ভব নয়। তারা অভিযোগ করেন, বর্ধিত কর প্রত্যাহারে রাজস্ব বোর্ডের সাথে কয়েক দফা আলোচনা করেও সুফল পাওয়া যায়নি। মানববন্ধনের 7 দিনের মধ্যে কর প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে বর্ধিত কর প্রত্যাহারের সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তারা। আমরা ভ্যাট দিতে চাই, ট্যাক্স দিতে চাই, আমরা সবসময় সরকারকে ভ্যাট দেব ব্যবসায়ীরা, কিন্তু আমরা যৌক্তিক ভ্যাট দেব। মাঝপথে হঠাৎ করে বাড়িয়ে দেবে ভ্যাটের হার, এটা আমরা কখনোই মানব না। 7 দিনের মধ্যে সরকার জানে আমাদের এই দাবি মেনে নিয়ে তার 2.5% প্রত্যাহার করে পূর্বের ন্যায় 5% বহাল রাখে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নজর পড়েছে এবার দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের উপর সেবা বিনিময়ে বাণিজ্যিক পৌরকর হিসেবে বন্দরের কাছ থেকে বছরে 160 কোটি টাকা দাবি করেছে সিটি কর্পোরেশন। শুধু পৌরকর নয়, পণ্যবাহী ভারী যানবাহন চালিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতের জন্য লাভের 1% কর দিতে বন্দর কর্তৃপক্ষকে দাবি দিয়েছে চৌষি। এ নিয়ে চলছে চিঠি চালাচালি ও দর কষাকষি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে বিস্তারিত। সেবার বিনিময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2019 সাল পর্যন্ত বার্ষিক 39 কোটি টাকা কর দিতে হতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বিগত সরকারের সময় 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে 40% বাড়িয়ে 45 কোটি টাকা কর দেয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু জুলাই বিপ্লবের পর মেয়র হিসাবে দায়িত্ব নেয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের আয় বাড়াতে বন্দরের পৌরকর পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার পৌরকর নির্ধারণ করা হয় 160,16,00,000 টাকা। পরিশোধিত 45 কোটি বাদ রেখে বাকি 125 কোটি টাকা শোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন এবং যে কোনো উপায়ে তা আদায় করা হবে বলে জানান চসিক মেয়র। আমি করে দেব ইনশাআল্লাহ, আপনার কথা দিচ্ছি, এই কাজ আমি করে দেব। আমি যতদিন আছি বন্দর থেকে মাসুল এই সিটি কর্পোরেশনকে আমি নিয়ে দেব। উন্নত দেশের বন্দরগুলো নিজ নিজ শহরের উন্নয়নে লাভের একটি অংশ বরাদ্দ দিলেও চট্টগ্রাম বন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। প্যাকেজ পৌরকর ছাড়া আর তেমন কোনো কর পরিশোধ করতে হয় না। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের কাছে আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% সিটি কর্পোরেশনকে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে পৃথক দুটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা যৌথ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটিটা প্রক্রিয়াধীন আছে, ওনারা কাজ করছেন। যৌথ কমিটি সিটি কর্পোরেশনের লোক থাকবে, আমাদের কর্মকর্তারা থাকবেন। এই কমিটি যেটা অ্যাসেসমেন্ট করবে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমরা আলোচনা করে আসলে দুই পক্ষের বিষয়টাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের মতে নগরীর সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলেও বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্য বোঝাই যানবাহনও চলাচল করছে। আর এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় ব্যবস্থাপনা খরচ বাড়ছে সিটি কর্পোরেশনের। তাই সেবার বিনিময়ে সিটি কর্পোরেশনের এই কর দাবি করতে পারে বলে মনে করেন নাগরিক সমাজ। এই সুযোগগুলো কর্পোরেশন তৈরি করেছে। কর্পোরেশনের অধীনে যারা মানুষজন আছে, যেসব লোকজন এখানে থাকেন, তাদের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। এর মাঝে কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ নিজস্ব খরচ মিটিয়ে 800 থেকে 1,000 কোটি টাকা বছরে জমা হয় বন্দরের নিজস্ব তহবিলে। শরীফ আজাদ প্রীতম, 71। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে আমদানি পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে 72 ঘন্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্দরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরের কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল বোঝাই করার পর লাইটার জাহাজগুলোকে 72 ঘন্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা কোড অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ হওয়া 14টি শিল্প কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধে 525 কোটি 46 লাখ টাকা প্রয়োজন হবে। আগামী 9 মার্চ থেকে এই পাওনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাহাদাত হোসেন। বৃহস্পতিবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। বেক্সিমকোর সম্পদ বা শেয়ার বিক্রি করতে গেলে সময় লাগত। এই অবস্থায় অর্থ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক ফাউন্ডেশনের টাকা দিয়ে আপাতত পাওনা পরিশোধ শুরু হবে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, বেক্সিমকোর 2টি কারখানা সরকার নয় বরং বন্ধ করেছে বেক্সিমকো কর্তৃপক্ষ। কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনও চাই না, ভবিষ্যতে চাইব না। মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। 31,669 এখানে যা আছে যে আমরা রিসিভারের কাছ থেকে যা পেয়েছি হিসাব কিতাব তাই। শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ 525 কোটি 46 লক্ষ টাকা প্রয়োজন, যার মধ্যে আমরা জোগাড় করতে পেরেছি। জোগাড় করে আমরা অর্থ বিভাগ কিছু আমাদের শ্রম মন্ত্রণালয় টেম্পোরারি, আবার এটা টেম্পোরারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি বলেছেন দিয়ে দেন। ট্যুর অপারেটর নিবন্ধনে জামানত দেওয়ার বিধান বাতিলের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন টোয়াব। পাশাপাশি নিবন্ধন ফি কমিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের সামনে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন ট্যুর অপারেটররা। এরপর পর্যটন বোর্ডের সিইও বরাবর স্মারকলিপি দেন তারা। বিক্ষোভ সমাবেশে টোয়াব নেতারা বলেন, জামানত বাতিল ও নিবন্ধন ফি কমিয়ে না আনা পর্যন্ত ট্যুর গাইড নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। নেতারা জানান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অন্যান্য লাইসেন্সের ক্ষেত্রে জামানতের বিধান নেই। শুধু ট্যুর অপারেটরদের জন্য এমন বিধান বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তারা। পর্যটন কর্পোরেশনের বিধান পরিবর্তন না করলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেয় টোয়াব নেতারা। আমরা চাচ্ছি না নিবন্ধন আইন বন্ধ হোক, আমরা চাচ্ছি নিবন্ধন আইন চালু থাকুক, কিন্তু 3 লক্ষ টাকা জামানত থাকতে পারবে না, এটা অসামঞ্জস্যপূর্ণ। একই মন্ত্রণালয়ের আন্ডারে অন্য শিল্প কোনো জামানত নেই, পর্যটন শিল্পের উপর জামানত কেন? আমরা এই কথা বলে যাচ্ছি যে 3 বছর পর যে ফিটুকু নির্ধারণ করেছেন তা ওটা অযৌক্তিক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অর্থাৎ এসএমই ঋণের পরিমাণ কেন বাড়ছে না সেটি পর্যালোচনা করে দেখছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে এসএমইদের আর্থিক কাঠামোর মূল ধারায় নিয়ে আসতে কাজ করছেন বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর এক হোটেলে নারী উদ্যোক্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ঋণ মান নির্ধারণ এবং ক্ষুদ্র ঋণ বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, দেশের ডেটার মূল্যায়ন খুবই কম বলে আমরা পিছিয়ে রয়েছি। তবে প্রযুক্তি নির্ভর, বিশেষ করে এআই ব্যবহার করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। দ্রুত সময়ে হয়তো আমরা সেদিকেই যাব। আহসান এইচ মনসুর আরও বলেন, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোতে নারীর অংশগ্রহণ অনেক বেশি থাকলেও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কাঠামোতে নারীর অংশগ্রহণ খুবই কম। এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অন্তত 50% বাধ্যতামূলক করা গেলে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং পদ্ধতিকে একেবারে মানুষের ঘরে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাদের যে এজেন্ট ব্যাংকারদের সংখ্যা, এখানে কেন আমরা 50% মহিলা দিতে পারবো না? উই ক্যান মেক ইট ম্যান্ডেটরি, যে কারণ মহিলারা তো গ্রামেই থাকে, সেখান থেকেই তাদের এজেন্টকে পিক আপ করতে হবে। এবং তাদের তো বিশাল একটা অ্যাডভান্টেজ আছে, তারা তো চাইলেই মহিলা এজেন্ট হলে পরে সে পাকঘরেও যেতে পারবে, বেডরুমেও যেতে পারবে। আমরা হয়তো কিছুটা রেগুলেটরি এনফোর্সমেন্টের থ্রুতে এটাকে অ্যাক্সিলারেট করতে পারি, যে ঠিক আছে এজেন্ট ব্যাংকিংয়ের শাখা যদি খুলতে হয় অ্যাটলিস্ট 50% মহিলাদের দিয়ে শাখা খুলতে হবে। জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে। একই সাথে গেল দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই এক্স সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,247 পয়েন্টে। লেনদেন হয়েছে 487 কোটি 85 লক্ষ টাকা। হাল বদলা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 193টির, কমেছে 133টির এবং বদলায়নি 73টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 53 পয়েন্ট, লেনদেন হয়েছে 10 কোটি 39 লক্ষ টাকা। পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য সরবরাহের প্রচেষ্টায় বাংলাদেশের সঙ্গে যাত্রা শুরু করেছে মিলার্স ফর নিউট্রিশন। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আইসিসিবিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফুডস এর চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফর্টিফাইড রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জুলফিকার মাহমুদ। মিলার্স ফর নিউট্রিশন জোটটি বাংলাদেশ, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়ায় মিলারদের সহায়তায় কাজ করে। বিশ্বব্যাপী স্যানিটেশন সমস্যা সমাধানে প্রথমবারের মতো শুরু হলো টয়লেট কনফারেন্স 2025। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ইন্টারকন্টিনেন্টালে 2 দিন ব্যাপী আয়োজিত এই কনফারেন্সে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের হেড অফ মিশন অ্যান্ড্রে কার্স্টেন্স। এ সময় ওয়াটার রাইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ও উপস্থিত ছিলেন। করোনা মহামারীর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন একদল বিদেশি পর্যটক। গত 5 বছরে রাশিয়ায় একদল পর্যটক ছাড়া আর কোনো বিদেশিরা প্রবেশ করেনি। বেইজিং ভিত্তিক ট্রাভেলস কোম্পানি কোরিয়া ট্যুরস জানিয়েছে তারা 20 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব সীমান্তবর্তী রাশন শহরে 13 জন বিদেশি পর্যটকরা 5 দিনের সফরের ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, গ্রিস, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও ইতালির পর্যটকরা স্থলপথে চীন থেকে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। রাশনে তারা কারখানা, দোকান, স্কুল ও উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম ইল সুং ও কিম জং ইলের মূর্তি প্রদর্শন করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এই সফর ইঙ্গিত দিচ্ছে যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটির প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাইছে, যা তার সংকটাপন্ন অর্থনীতিকে পুনর্জীবিত করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রে এবার গ্রিন কার্ডের বিকল্প হিসেবে আসছে গোল্ড কার্ড। অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এটি পেতে খরচ করতে হবে $50,000। আরো জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি $10,50,000 বিনিয়োগ করেন ও নতুন চাকরির সুযোগ সৃষ্টি করেন তাদের EB-5 ইমিগ্রেশন ইনভেস্টর প্রোগ্রামের আওতায় গ্রিন কার্ড দেওয়া হয়। তবে ট্রাম্পের ইচ্ছা হলো এই প্রোগ্রামটির জায়গায় নতুন কিছু নিয়ে আসা। এজন্য সম্প্রতি তিনি $50 লাখ গোল্ড কার্ড সামনে এনেছেন। ট্রাম্প জানান এটি বিদেশিদের আবাসনের অনুমতি দেবে, বিশেষ করে যারা ধনী ব্যক্তি তারা চাইলে সরাসরি যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি কিনতে পারবেন। এছাড়া এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের পথের দিকে এগিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের স্থায়ী আবাসনের অনুমতি হলো গ্রিন কার্ড। এটি দেয়া হয় চাকরি, পরিবারের স্পন্সরশিপ এবং EB-5 ভিসার উপরেও এটা নির্ভর করে অনেকটা। গোল্ড কার্ডও ঠিক একই সুবিধা দেবে, তবে এর জন্য খরচ করতে হবে $50 লাখ। এছাড়া ট্রাম্প দাবি করছেন এই গোল্ড কার্ডের মাধ্যমে বিপুল অর্থ আয় করা যাবে, যা সরকারের ঋণ পরিশোধে ব্যয় করা হবে। তিনি এরই মধ্যে 10 লাখ গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছেন। তার ধারণা বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা এই প্রোগ্রামে সাড়া দেবেন। যুক্তরাষ্ট্রে EB-5 ভিসা প্রোগ্রামটি 1992 সালে শুরু করে মার্কিন কংগ্রেস। এই সময় বিদেশিদের সহজে গ্রিন কার্ড পাওয়ার জন্য এটি শুরু করা হয়। সে সময় এই কার্ড পাওয়ার শর্ত ছিল $10 লাখ বিনিয়োগ করা। তবে এই কার্ডের অপব্যবহারও হয়েছে অনেক। এ কারণে প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প এই গ্রিন কার্ডের দাম $18 লাখ করতে চেয়েছিলেন, তবে আদালত সেটি প্রত্যাখ্যান করে। ঋতু সাহা, 71।